আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছোট ভাই-বোনেরা, ভিডিও শুরুতেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হলো যে আমি আসলে অনেক বেশি অসুস্থ। আ তোমার তোমরা অলরেডি জানো যে টনসিলের ব্যথা প্লাস ডেঙ্গু খুবই খারাপ অবস্থা। তারপরেও আসলে আহ যেভাবেই হোক আসলে ক্লাসগুলো নিতে হবে। কারণ তোমরা আমার উপর আশা করে আছো, হ্যাঁ? তো জ্বরে আসলে আমি লিটারালি কাঁপতেছি এই অবস্থা আরকি। তারপরেও ইনশাল্লাহ আমি যেভাবেই হোক ক্লাসগুলা নিবো। হ্যাঁ? তারপর যদি একটু ভয়েস বা কোনো কিছু সমস্যা হয় তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ঠিক আছে? ওকে। আমরা শুরু করি। দেখো এখানে আমাদের তাপগতিবিদ্যা ১ম এই বলা আছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দিবে। ঠিক আছে? এই ম্যাথটা খুবই ইম্পোর্টেন্ট। এটা খেয়াল করো। তোমাকে সেলসিয়াস, ফারেনহাইট বলছে না? এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে তোমরা জাস্ট হচ্ছে যে একটা সূত্র হচ্ছে মাথায় রাখবা। হ্যাঁ? একটা সূত্রকেই হচ্ছে মাথায় রাখবা। সেটা হলো তোমার যে C/5 F-32/9 তারপর হচ্ছে তোমার যে K-273/5 ওকে? এই সূত্রটাকে মাথায় রাখবা। এরপর যে ২ টার ক্ষেত্রে মানে যে ২ টার সম্পর্ক বের করতে বলবে জাস্ট ওই ২ টা নিয়ে কাজ করবা। ঠিক আছে? জাস্ট ওই ২ টা নিয়ে কাজ করবা আর কিছু না। তারপরে খেয়াল করো এরপরে আমাদের তাহলে দেখো তুমি এখন সেলসিয়াস এবং ফারেনহাইট নিয়ে জাস্ট হচ্ছে এখানে হিসাব করলেই হবে, হ্যাঁ? যেহেতু বলছে ২ টার তাপমাত্রা একই পাঠ দিবে বা সমান হবে। তুমি সেলসিয়াসকেও X ধরো, ফারেনহাইটকেও X ধরো। ঠিক আছে? তাইলেই কিন্তু হয়ে যাবে আমাদের। আচ্ছা। তারপর এখান থেকে বের হবে অর্থাৎ এটা হচ্ছে -40। তো চেষ্টা করবে এই মানটা মুখস্থ রাখার যে সেলসিয়াস, ফারেনহাইট কখন একই পাঠ দিবে? -40 ডিগ্রি তাপমাত্রায়। মানে -40 ডিগ্রি সেন্টিগ্রেড আর -40 ডিগ্রি ফারেনহাইট একই কথা। ঠিক আছে? আচ্ছা। তারপরে বলছে দেখো যে কোন তাপমাত্রায় তোমার কেলভিন ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায় যে ২ নাম্বারটা। কেলভিন এবং ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়। সেম কেলভিন এবং ফারেনহাইটটা তুমি ধরো। ধরে হচ্ছে ২ টাকে X ধরো। হুম? ধরে তারপরে তোমার X ইকুয়াল টু কত সেটা জাস্ট বের করে ফেলো। ঠিক আছে? অর্থাৎ যে ২ টাকে তোমাকে বলবে, যে ২ টাকে কোয়েশ্চেনে বলবে সে ২ টাকে সমান ধরবা। সূত্রটা লিখবা। তারপর ওই ২ টাকে সমান ধরে মানে X ধরে তুমি মানটা বের করে ফেলবা। ওকে? আচ্ছা তাইলে দেখো ৫৭৪.২৫ কেলভিন অথবা ৫৭৪.২৫ ডিগ্রি ফারেনহাইট বলব। এখন তাহলে সেলসিয়াস, ফারেনহাইট পেলাম, ফারেনহাইট কেলভিন পেলাম। তাহলে তোমরা আমাকে বলো তো কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং কেলভিন স্কেল একই পাঠ দেয়? ঠিক আছে? সেলসিয়াস এবং কেলভিন একই পাঠ দেয়। এটা একটু আমি তোমাদেরকে বলে দেই। এমন কোনো তাপমাত্রা নাই যে তাপমাত্রায় সেলসিয়াস আমরা সেলসিয়াস, ফারেনহাইট এটা দেখছি। এটা হচ্ছে -40। তারপর হচ্ছে তোমার কেলভিন, ফারেনহাইট পাইছি। এটা হচ্ছে ৫৭৪.২৫। তারপর হচ্ছে তোমার এখন সেলসিয়াস আর কেলভিন কত তাপমাত্রায় একই পাঠ দিবে? সত্যি বলতে এরকম কোনো টেম্পারেচার আসলে নাই। ঠিক আছে? এরকম কোনো তাপমাত্রা নাই। এরকম কোনো তাপমাত্রা নাই। ঠিক আছে? যে ২ টা একই পাঠ দিবে। সো তোমরা এই চেষ্টা করবে ৩ টা ইনফরমেশন একসাথে মুখস্থ রাখার। মুখস্থ রাখলে সেটা তোমাদের জন্য ভালো হবে। ওকে? আচ্ছা। পরবর্তী একটু খেয়াল করো তাহলে আমরা দেখলাম। এরপরে দেখো তোমার আ ইঞ্জিন ইঞ্জিন সম্পর্কিত ম্যাথ আরকি। ইঞ্জিন সম্পর্কিত ম্যাথ আসতে পারে। শর্টকাট গুলো মনে রাখতে হবে আরকি। বলছে যে একটি তাপ ইঞ্জিনের কার্যকর পদার্থ ৬০০ কেলভিন। তাপমাত্রার উৎস থেকে ১২০০ জুল তাপ গ্রহণ এবং ৩০০ কেলভিন তাপমাত্রার গ্রাহকে ৬০০ জুল তাপ বর্জন করে তাপ ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। ওকে তো শর্টকাটটা মনে রাখো যে Q2 equal to 1 minus ইটা ইনটু Q1 ঠিক আছে? এই শর্টকাটটা একটু মাথায় রেখো। তাহলে তুমি ইজিলি দ্রুত করতে পারবা। ঠিক আছে? এখান থেকে বসায় তুমি ইটাটা বের করো অথবা তুমি আগে সূত্র দিয়েও করতে পারবে যে এটা ইকুয়াল টু হ্যাঁ, তোমার আগে যে সূত্রটা জানো সেটা দিয়েও করতে পারবা। এটা ইকুয়াল টু তোমার যে আমরা যে সূত্রটা জানি আরকি যে তোমার এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু 1 মাইনাস N1 minus N2 sorry okay
আচ্ছা, সো তুমি চাইলে ওই বেসিক সূত্রটা দিয়েও করতে পারবা। বেসিক সূত্রটা কি, যে এইটি তোমার এটা ইকুয়াল টু 1 মাইনাস Q2/Q1 ইন্টু 100, ঠিক আছে? অথবা তোমার এটা ইকুয়াল টু 1 মাইনাস T2/T1 ইন্টু 100, ঠিক আছে? সো তোমরা এই দুইটা সূত্র দিয়েও করতে পারো, বাট আমার মনে হয় শর্টকাটটা মনে রাখলেই তোমাদের মানে ঝামেলা শেষ আর কি। সো এই শর্টকাটটা দিয়ে করে ফেলবো। এরপর দেখো একটা কার্নো ইঞ্জিনের 230 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কাজ করে, এর কর্মদক্ষতা কত, ঠিক আছে? তোমার এই যে আমরা এটা বেসিক নিয়মেই করছি। তো তুমি যে কোনো এক নিয়মে করলেই হবে, বেসিক নিয়ম অথবা শর্টকাট যে কোনো একটা দিয়ে করলেই হয়, যেভাবে সুবিধা তোমার মতো সেই নিয়মে করবা। তারপরে বলছে এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে, আমি এক্সাম্পল দিয়ে রাখছি। বলছে যে একটা কোনো সংস্থা তোমার পরিবেশ থেকে 800 জুল চাপ শক্তি শোষণ করে, এর অন্তঃস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পেল। সংস্থা কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কাজের পরিমাণ কত? যেহেতু বলছে তোমার 800 জুল তাপ শক্তি শোষণ করছে, ঠিক আছে? তারপরে অন্তঃস্থ শক্তি 500 বাড়লো, কৃত কাজের পরিমাণ। তাহলে ডি কিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ। এখন ডিডব্লিউ সমান কি 800 মাইনাস 500 ইকুয়াল টু 300। এখন এখানে তোমাকে জানতে হবে যে কখন ডিকিউটা পজিটিভ হয়, কখন ডিডব্লিউ পজিটিভ হয়, হ্যাঁ, কখন ডিইউ পজিটিভ হয়, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। এটা একটু আমাদের জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কখন তোমার এই যে ডিকিউ পজিটিভ হবে, ডিডব্লিউ পজিটিভ হবে, এটা একটু আমি বলি, খেয়াল করো। তোমার এই ডিকিউ কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে, খেয়াল করো। ডিকিউ পজিটিভ হবে যদি তোমার পরিপার্শ্ব থেকে সিস্টেমে তাপ দেয়া হয়, ঠিক আছে? ধরো এটা এটা হলো একটা সিস্টেম। সিস্টেম বলতে কি, ধরো একটা পাতিল নিছো, সেই পাতিলে তুমি ভাত রান্না করতেছো, তারপরে তুমি এটাকে বাইরে থেকে তাপ দিবা, ঠিক আছে? বাইরে থেকে তাপ দিবা। সো এটা হলো পাতিলটা হলো সিস্টেম। আর তুমি যে বাইরে থেকে তাপ দিবা, এটা হলো কি, তাপ দেওয়াটা হলো পরিপার্শ্ব। সো যখন তুমি বাইরে থেকে তাপ দিবা, সিস্টেমে তাপ দিবা, তখন ডিকিউ হবে পজিটিভ। আর নেগেটিভ কখন হবে? যখন তোমার সিস্টেম হতে পরিবেশে তাপ গ্রহণ করে, মানে যখন সিস্টেম হতে তাপটা তোমার কোথায় যাবে? পরিবেশে যাবে। যখন সিস্টেম হতে তাপটা পরিবেশে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? আর যখন তুমি বাইরে থেকে তাপ দিবা, তখন পজিটিভ। কিন্তু যদি উল্টা হয়, যে সিস্টেম থেকেই তাপ আসতেছে, তাহলে কি নেগেটিভ, ঠিক আছে? ও সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়লে ডিইউ পজিটিভ, অভ্যন্তরীণ শক্তি কমলে ডিইউ নেগেটিভ। মনে রাখবো, অভ্যন্তরীণ শক্তি তোমার তাপমাত্রার সমানুপাতিক। অভ্যন্তরীণ শক্তি হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। এটা কার প্রকল্প? মেয়রের প্রকল্প। সো যদি কোনো জায়গায় টেম্পারেচার বাড়ে, তাহলে ডিইউ বাড়বে। যদি টেম্পারেচার কমে, তাহলে কি ডিইউ কমবে। সিম্পল ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, তাহলে টেম্পারেচার বাড়লে ডিইউ বাড়বে, টেম্পারেচার কমলে ডিইউ কমবে। ওকে, আচ্ছা। তারপর ডিডব্লিউ হচ্ছে যে বলছে সিস্টেম দ্বারা পরিবেশের উপর কাজ হলে ডিডব্লিউ হচ্ছে পজিটিভ, সিস্টেম পরিবেশ সিস্টেমের উপর কাজ করলে ডিডব্লিউ নেগেটিভ। মানে তোমার সিস্টেম দ্বারা পরিবেশের উপর কাজ হলে তখন হচ্ছে কি ডিডব্লিউ পজিটিভ, আর পরিবেশ সিস্টেমের উপর কাজ করলে ডিডব্লিউ হচ্ছে নেগেটিভ। মনে রাখবা, তোমার এই ডিকিউ আর ডিডব্লিউ একে অপরের উল্টা। একে অপরের উল্টা, এই জিনিসটা মাথায় রাখবা, তাহলে তোমার জন্য ইজি হবে। ডিকিউ আর ডিডব্লিউ হচ্ছে কি একে অপরের উল্টা, ঠিক আছে? আচ্ছা, আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা এখানে খেয়াল করি, দেখো, তাহলে এই ম্যাথটা তুমি এখন ইজিলি পারবা। এই টাইপের ম্যাথ কিন্তু একটা আসতে পারে আবার। তারপরে এন্ট্রপির একটা ম্যাথ আছে, আশা করি এটা আসবে না, তারপরে জাস্ট একটু দেখে রাখো আর কি। হ্যাঁ, আমার শীটের মধ্যে যা আছে মোটামুটি সবে দেখে রাখার ট্রাই করো। এই যে সূত্রগুলো জাস্ট একটু দেখে রাখো, আশা করি আসবে না, আসার চান্স নেই। তারপর এখানে খেয়াল করো, বলছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম পানিকে 10 ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত করতে প্রয়োজনীয় এন্ট্রপির বৃদ্ধি কত, ঠিক আছে? এই ধরনের ম্যাথ আসার চান্স নেই, তারপরে জাস্ট একটু মাথায় রাখো। আচ্ছা, এটা আসতে পারে, এই যে লাস্টেরটা, একটা রেফ্রিজারেটরের শীতল তাপাদার থেকে 450 জুল তোমার তাপ গ্রহণ করে উষ্ণতা
আধারে 600 জুল তাপ শক্তি বর্জন করে। রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ কত? ঠিক আছে, কে ইকুয়াল টু কিউ টু বাই ডব্লিউ অর্থাৎ এত। তো এটা কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে। মনে রাখবে রেফ্রিজারেটর কাজ করে হচ্ছে তোমার তাপ ইঞ্জিনের কমপ্লিটলি উল্টা, হ্যাঁ, তাপ ইঞ্জিনের উল্টা। তারপরে রেফ্রিজারেটরের কার্যগত সহগের মান কত এর মধ্যে থাকতে হয়, এটাও কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, সো তাপগতিবিদ্যা থেকে ইনশাল্লাহ এর বাইরে আসলে রাখবে না। ইনশাল্লাহ এর মধ্যেই দেখবা যে সবকিছু কমন পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা পরবর্তীতে স্থির তড়িৎ শুরু করি। স্থির তড়িতে দেখো আমাদের বলছে দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে তোমার বল কত হবে। তো এই সূত্র দিয়ে ম্যাথ আসার সম্ভাবনা মোটামুটি ধরো যে 99%, এত বেশি ইম্পর্টেন্ট আর কি। তারপরে সো এটা এটা আশা করি তোমরা পারবা। এটা আর হচ্ছে মহাকর্ষ সূত্রটা, এই দুটা দিয়ে ম্যাথ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তারপর 2 নম্বরটা খেয়াল করো যে পরস্পর থেকে 1.2 মিটার দূরে অবস্থিত এত এত এর দুটি আধানের সংযোগ রেখার ঠিক মধ্যস্থলে তড়িৎ প্রাবল্য কত। এই ধরনের ম্যাথ আসবে না, এটা ভার্সিটিতে মানে আসার মতো, সো তুমি স্কিপ করতে পারো। এটা আসতে পারে যে একটা বিন্দু চার্জ হতে 1 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান ই হলে 2 মিটার দূরত্বে প্রাবল্যের মান কত, এটা আসতে পারে। ঠিক আছে, দেখো আমি কিভাবে সূত্রটাকে ভাঙাইছি, এটা খেয়াল করো। কারণ এখানে 1/4 পাই এপসাইলন এটাও কি তোমার সহগ, আর তোমার তারপর এখানে দেখো কিউ এর মান, কিউটাকেও আমরা যেহেতু বিন্দু চার্জ বলছে, তো বিন্দু চার্জ আসলে খুবই নগণ্য, 150 এটাকে বাদ দিয়ে দিলাম, থাকে হচ্ছে আলটিমেটলি আর। তারপরে হিসাব করে দেখো কিভাবে বের করছি। ওকে, আসতে পারে। এরপরের ম্যাথটা দেখো, এরপরের ম্যাথটাও তোমার পরীক্ষা আসার মতো একটা ম্যাথ। এই যে তোমার কোনো বর্গক্ষেত্রে 3টি কৌণিক বিন্দু যথাক্রমে এত এত আধান স্থাপন করলে চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বিভব শূন্য হবে। এই ধরনের ম্যাথ কিভাবে করে আশা করি তোমরা জানো। যে খেয়াল করো, এই ধরনের ম্যাথ প্রথমত একটা বর্গক্ষেত্র নিবা। একটা বর্গক্ষেত্র, এই ধরো একটা বর্গ, তোমার কয়টা আধান দেওয়া আছে? আধান দেওয়া আছে তোমার যে 6 - 12 আর হচ্ছে 14। ঠিক আছে, 6 - 12 আর হচ্ছে 14। সো দেওয়া আছে 6 - 12 আর হচ্ছে 14, সবার সাথে 10⁹ গুণ, তাই তো? ওকে, তো এই আধানগুলো ইজিলি এভাবে থাকে তোমার 6, তারপরে তোমার হ্যাঁ কত বলছে যে -12 আর হচ্ছে 14 আর হচ্ছে তোমার এই যেভাবে থাকবে, তাহলে এটা কত তোমাকে এরকম বের করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো এটা 6 আর 14 কত, 20। তাহলে এখানে 12 হলে এখানে কত হবে, -8 হবে। বুঝছো, আনসার হচ্ছে -8 আর কি। ওকে, -8 হলো আনসার। ইউজুয়ালি তুমি দেখবা তোমাকে কয়টা এরকম 3টা দেওয়া থাকবে। 3টা দেওয়া থাকলে তুমি যেটা করবা 1 আর 3 নাম্বারটাকে যোগ করে দিবা। 1 আর 3 যোগ করলে কত হয়, 20। তারপর 2 এর সাথে 2 কে আবার 2 এর সাথে কত যোগ করলে 20 হবে, তাহলে 8 যোগ করলে, সো 8 যোগ করে দিবা। বুঝছো ব্যাপারটা? তাহলে তো হয়ে গেল আমাদের। তারপরে এই আরেকটা ম্যাথ আছে তোমার ডাইইলেকট্রিক ধ্রুবক থেকে। এই যে দেখো এটা আসতে পারে, দেখে নিও তোমরা। ই সমান সি সমান কে। ঠিক আছে, তো এটা একটু দেখে নিও। সি কি? সি হচ্ছে আমাদের ধারকত্ব, হ্যাঁ, আর কে কি? কে হচ্ছে ডাইইলেকট্রিক ধ্রুবক আর কি। ই হচ্ছে কি? ই হচ্ছে তড়িৎ প্রাবল্য। আচ্ছা, যাই হোক, এখন পরবর্তী যে ম্যাথটা, এটা দিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সেটা হলো এটা, দেখো যে দেখো তুমি জানো কিনা। সি ধারকত্বের n সংখ্যক ধারকের সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব যখন বলবে তখন হচ্ছে সিপি ইকুয়াল টু এনসি। তুমি বেসিক্যালি 3 নাম্বার সূত্রটা মাথায় রাখবা। তোমাকে যদি বলে সি ধারকের n সংখ্যক ধারকের সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব সিপি, তাদের শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব যদি সিএস হয় এবং n স্কোয়ার গুণ হয়, অর্থাৎ সিপি ইকুয়াল টু n স্কোয়ার সিএস। তুমি মেনলি এটা মনে রাখবা, এই জিনিসটা মনে রাখবা। তারপর কোশ্চেন এরকম বলবে যে সমান ধারকত্বের দুটি ধারকের সমান্তরাল সংযোজনীতে থাকাকালীন ধারকত্ব শ্রেণীবদ্ধভাবে থাকাকালীন ধারকত্বের কত গুণ। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করো, সমান্তরাল থাকাকালীন ধারকত্ব, তোমাকে বলছে কি যে সমান্তরাল সংযোজনীতে থাকাকালীন ধারকত্ব, সমান্তরাল মানে সিপি, তাহলে তুমি বাম পাশে সিপিটা মানে সিপি বসাবা। সবসময় তোমাকে যেটা শুরুতে বলবো এটাকে বাম পাশে বসাবা। বলছে শ্রেণীবদ্ধভাবে থাকাকালীন ধারকত্বের কত গুণ।
তাহলে ডান পাশে হচ্ছে তুমি সিএস বসাবো, মানে শ্রেণী। তাহলে এখন ওই এন স্কোয়ারের মানটা বসাও, তোমাকে বলছে না, দুইটা বলছে, তাহলে এই যে 2 স্কোয়ার 4, জিনিসটা খেয়াল করো, প্রথমে কি সমান্তরাল বলছে না, সো তুমি প্রথমে কোশ্চেনে সমান্তরাল বলছে, সো তুমি যেটা করবা যে ওকে, প্রথমে তুমি সিপি রাখবা এক পাশে, তারপরে ডান পাশে সিএসটা রাখবা, ঠিক আছে, সিএসটা রাখবা। এবার এবার হচ্ছে তুমি দেখো কত গুণ বলছে, 4 গুণ, যেহেতু তোমাকে প্রথমে সমান্তরাল বলছে দ্যাটস ওয়াই বাম পাশে সিপি রাখো। আর এরপরে বলছে শ্রেণী, এরপরে সিএস রাখো। আর কত গুণ বলছে তোমার, মানে দুইটা বলছে না, তাহলে এন স্কোয়ার, তাহলে তুমি দেখো সিপি ইকুয়াল টু 4 সিএস, বুঝছো? এই হলো মেইন ব্যাপার আর কি, ঠিক আছে। প্রথমে যেটা বলবে সেটাকে তুমি লেফট হ্যান্ড সাইডে রাখবা, প্রথমে যেটা বলবে সেটাকে লেফট হ্যান্ড সাইডে রাখবা, তারপরে শেষের দিকে যেটা বলা থাকবে শ্রেণীতে এটাকে রাইট হ্যান্ড সাইডে রাখবা, দেন হচ্ছে গুণ করে দিবা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো ভাইয়া, পুরা ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরিওয়ান ক্লিয়ার। সো আমাদের সো এই এই প্রথম ক্লাসে এই দুটা চ্যাপ্টারই ইনশাল্লাহ আমরা সবগুলা ক্লাসে আজকে আপলোড দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ।